পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র এরকম সুযোগ পায়। আপনি সেই সুযোগ আপনার হাতছাড়া হয়েছে, এটা বিষয়ে একদম জ্বলন্ত সত্য কথা। আপনি কি চান এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি কি চাওয়ার অর্থ কিন্তু এটা ছিল না মামার বাড়ির আবদার নিয়ে রাস্তাঘাটে বসে যাওয়া। মব কোনোভাবে বৈধতার সাথে যুক্ত না, আপনি আন্দোলনকে মবের সাথে মিলাবেন না। গত 14 মাস যেই বিপুল জনসমর্থন এবং মানে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, দেশ সংস্কার করতে হবে, এই ধারণা সামাজিক পরিসরে এখনো আসলে কতটা প্রাসঙ্গিক? মানে রাষ্ট্র সংস্কার প্রকল্পের ভিড়ে সমাজের যে একটি পরিবর্তন ঘটে যাচ্ছে সেটা কি আমরা অনেকটা মিস করে যাচ্ছি কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক রাজ্জাকি ভাইকে অনেক শুভেচ্ছা। প্রথম কথা কি, এই গত একটা বছর ধরে আপনি যে দেশের কথা বলছেন, আমাদের সংকটটা হচ্ছে আপনি দেখবেন আমাদের সকল মনোযোগ সামহাউ অ্যালং দ্য লাইন, আপনি বলেছেন রাষ্ট্র সংস্কার, আমি বলবো ক্ষমতা সংস্কার। রাষ্ট্র সংস্কার নিয়ে কিন্তু আসলে আমাদের কোনো ওই অর্থে ফোকাস নাই। আপনি দেখবেন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনের যে আলোচনা, রাষ্ট্রের যে আলোচনা, এই সকল বিষয় নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা। এখন ঘটনা হয়েছে কি, সংস্কার কিন্তু একপাক্ষিক হওয়ার কিছু নাই। সংস্কার ব্যক্তি থেকে ব্যক্তির হওয়ারও খুব দরকার ছিল। ধরেন রাজ্জাকি ভাই তার কোর্টে, উনি তো কোর্টে যাবেন, সো উনার কোর্টের সংস্কার কতটুকু হয়েছে ওনাকে প্রশ্ন করেন। আপনি মিডিয়াতে আছেন, আপনার মিডিয়ার সংস্কার কতখানি হয়েছে? গত এক বছরে কি পরিমাণ এই মিডিয়াতেই নানা ধরনের আপনার মিথ্যা ভ্রান্তিকর খবর, এই ধরনের যে বিষয়গুলো, সেটা নিয়ে কী ধরনের হয়েছে? আমি মনে করেন শিক্ষাক্ষেত্রে আছি, শিক্ষার অবস্থা তো তলানিতে, সেটি নিয়ে তো কোনো কমিশনও নাই, কোনো সংস্কারও নাই। কারণ আপনি দেখেছেন যে শিক্ষা খাতের নতুন যেটা বের হয়েছে, যে সেখানে দেশের অবস্থা ভীষণ রকমের খারাপ। তো শিক্ষা খাতের যে চিন্তা করা, সেই চিন্তাটাও আমাদের মধ্যে নাই। তাহলে আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সমাজের কোনো পরিবর্তনই আপনার সংস্কার কমিশনের থেকে যে বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল না, এটি কিন্তু আমাদেরই সাথে আসেনি। দ্বিতীয় যেটা কথাটা বলতে চেয়েছি, নাগরিকের যে প্রয়োজনীয় সংস্কার, মনে করেন এই যে শিক্ষা কমিশন গঠন হয়নি, স্বাস্থ্য, আপনার আমার মৌলিক অধিকারের নিয়ে কথা বলছি, এ বিষয়ে কোনো কমিশন তো দূরের কথা, কারো কোনো মুখে কোনো আলাপই নাই। ঠিক আছে, তাহলে শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, খাদ্য, প্রতিদিন আপনি খাচ্ছেন, কি খাচ্ছেন তা জানেন না, সেগুলো নিয়ে কোনো আলাপ হয়নি। কাজে আপনি সংস্কারটা কি করেছেন? সত্যিকার অর্থে আপনি 5ই আগস্টের পরে প্রবল প্রত্যাশা থাকার পরও আপনার সংস্কারটা হয়েছে হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে। তাও যদি ক্ষমতাকে আপনি বিকেন্দ্রীভূত করতে পারতেন আমি খুশি হতাম। ক্ষমতার কোনো বিকেন্দ্রীকরণ হয়নি। অর্থাৎ আপনি খেয়াল করে দেখবেন কোনো রাজনৈতিক পার্টি একটা দলগত সংস্কার থাকে না, ধরেন একটা পার্টির ভেতরেও কিন্তু অনেক ধরনের সংস্কার, আপনি যেই ধরনের কথা শুনেছেন প্রধানমন্ত্রী কত বছর থাকবে কি থাকবে না, আপনি কি শুনেছেন কোনো পার্টির প্রধান কত বছর থাকবে কি থাকবে না, দলীয় নেতৃত্ব কিভাবে না, এই আলাপ নেই। তার মানে হচ্ছে আপনি আসলে ওই যে পুরনো যেই বাক্স, সে পুরনো বাক্সটাকে একটা নতুন মোড়ক দেওয়ার চেষ্টা মাত্র করেছেন। আমি এবং আপনি, আমরা তার পার্ট হয়েছি এবং দুঃখজনকভাবে আমরা কিন্তু ইগনোরড হয়েছি। মানে আমাদের এখানে কোনো এখতিয়ারই নাই। মানে আপনি যেই বাস্তবতার কথাটা বলছেন, বাস্তবতা আসলে এমন হলো কেন? মানে আমরা কোথায় আসলে ধরতে পারলাম না ট্রেনটা? বাস্তবতা হলো মানে ট্রেন ধরতে পারলাম না, এর পুরো কৃতিত্ব দিব আমি হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিকে। হ্যাঁ, কারণ আপনার ওই যে ক্ষমতার দিকে যাওয়া এবং কত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারে, মারামারি দ্বন্দ্ব, এই যে আপনাদের টকশো, সব কিছু তো এটা নিয়ে, তাই না? কিন্তু ওই যে সেটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভাবতে হবে যে দেশকে আসলে আমরা কতজন ভালোবাসি। আপনি এটা কি পলিটিক্যাল রেটরিক হয়ে গেল কিনা? মানে 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ গড়ার একটা সুযোগ এসেছিল, এগুলো কিন্তু খুব ওয়ান্স আপন এ ব্লু মুন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র এরকম সুযোগ পায়। আপনি সেই সুযোগ আপনার হাতছাড়া হয়েছে, এটা বিষয়ে একদম জ্বলন্ত সত্য কথা। এই বিষয়ে এই বর্তমান যে সরকারটি আছে তার উপর অতিরিক্ত প্রত্যাশার চাপ, এটা আমি অস্বীকার করব না, মাত্রাতিরিক্ত প্রত্যাশার চাপ এবং ব্যর্থতা কেন? আবারও যদি আপনি সেখানেও যান দেখবেন যে অমুক পার্টি এটা চায়, তমুক পার্টি ওইটা চায়, এক পার্টি এটা চায় তো আরেক পার্টি ওইটা চায়। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসের ফলাফল হচ্ছে আমাদের জুলাইয়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে হতাশার উপাখ্যানে পরিণত করা। এবং আমি আপনি এখন আলোচনা করা শুরু করেছি বিগত সরকার যিনি ছিলেন তিনি কখন আসবেন, কিভাবে ঢুকবেন এবং কিভাবে আমরা তাকে নিয়ে আসব। আমাদের সামগ্রিক ব্যর্থতায় আসলে এই আলোচনাকে আরো উস্কে দিচ্ছে। হ্যাঁ অবশ্যই, এবং আমাদের কারোর মধ্যে কোনো ধরনের
অনুশোচনাবোধও নেই, দুঃখবোধও নাই, হতাশাবোধও নাই, এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার ভিশন নাই। এই পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে রাষ্ট্রের নাগরিকদের আপনি কি চান এটা আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি কি চাওয়ার অর্থ কিন্তু এটা ছিল না মামার বাড়ির আবদার নিয়ে রাস্তাঘাটে বসে যাওয়া। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের অর্থ কিন্তু এটা ছিল না কোড অ্যান্ড কোড মবের নামে সবকিছুকে বৈধতা দেওয়া। কিন্তু সেটারও তো একটা জাস্টিফিকেশন প্রথম থেকেই আমরা দিয়েছি। যদি সামাজিক পরিসরের কথা বলি, রাজনৈতিক অঙ্গনের দলগুলোর তাদের স্বার্থে হয়তো বা অনেক কিছু করেছে, নাগরিকদের পক্ষ থেকেও তো হয়তোবা বিগত বছরগুলোর যেই দুঃশাসনের স্মৃতি, সেটার কারণেও তো হয়তোবা একটা বৈধতা দেওয়ার প্রয়াস ছিল বলে কি আপনি মনে করছেন? না, একেবারেই না। আমি স্ট্রংলি বলবো যে একাডেমিক্যালি এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মিডিয়াতে যে আলোচনা করা হচ্ছে এটা ভুল। মব কোনোভাবে বৈধতার সাথে যুক্ত না। আপনি আন্দোলনকে মবের সাথে মিলাবেন না। প্রতিবাদ, কোনো কিছু নিয়ে প্রতিবাদ করা, প্রতিহত করা, আন্দোলন করা, আর কোনো কিছুকে মব করা, এটি কিন্তু এক জিনিস না। মব হচ্ছে খুব ভীষণ রকমের একটা আনসিস্টেমেটিক, মানে আপনি কোনো আনপ্ল্যান্ড, আপনার একটা নীতিবহির্ভূত বিষয় হচ্ছে আপনি সেটা করেছেন। বাংলাদেশে গত 5ই আগস্টের পরে এই ধরনের মব হয়নি, কিন্তু স্নিগ্ধা রেজওয়ানা, আমি সবই ছিল পরিকল্পিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যদি বলি, প্রথম দিকে যখন এই ধরনের মবগুলোর কথা হচ্ছিল বা ঘটনাগুলো হচ্ছিল, আমরা দেখতাম বিভিন্ন জন এটাকে জাস্টিফাই করছেন এইভাবে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায় থেকে তো প্রেসার গ্রুপের কথা বলা হলো এবং অনেক ক্ষেত্রে অ্যাকোলেট করা হয়েছে, অনেক ক্ষেত্রে পুরস্কৃত করা হয়েছে। হ্যাঁ, আপনার এই কথাটাই আমি বলেছি। এই যে বিভিন্ন জন এটা বলেছেন, তারা সবাই পলিটিক্স করেছেন। আপনি বলতে চান যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে অকারণে মানুষ এসে করবে না, আপনি টার্গেটেড, এটি পরিকল্পনা। কেউ না কেউ দেখা গেছে আপনার সাথে আমার সংকট আছে, রাজ্জাকি ভাইয়ের সাথে আমার সংকট আছে, আমি একটা দঙ্গলকে উস্কিয়ে দিলাম এবং পরিকল্পনা, এটাকে মবই বলে না। এটা হচ্ছে তার সাথে আমার ব্যক্তিগত রেষারেষি আছে, তার সাথে আমার রাজনৈতিক রেষারেষি আছে, আপনি সেটা করেছেন। আপনি মব করেছেন, ব্যক্তির নামে বেরোছেন, বসে বসে এটিএন বাংলার বিল্ডিং আপনি ভেঙে ফেললেন, তাতে কি হলো? পরশুদিন আরেকবার হবে। বাস্তবতা কিন্তু এটাই। কিন্তু এটিএন বাংলার বিল্ডিং ভাঙার মধ্য দিয়ে আপনি বললেন ক্রোধের একটা বহিঃপ্রকাশ হয়েছে। একটা কথা বলি, তাহলে কি এই যে বিভিন্ন সময় যখন মানুষ ক্রোধান্বিত হয়ে একজন আরেকজনকে আক্রমণ করে, সেটা কি তখন আমরা বলি ক্রোধ হয়েছে? না, এরকম গল্পটা সঠিক না। এতে কিছু হয় নাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের পয়সা বিনষ্ট হয়েছে, এতে কেউ কিচ্ছু পায়নি। লিখে রাখেন আপনার সাথে, যেই যেই ভবন ভেঙেছেন, 20 হোক, 30 হোক, 40 হোক, সেই ভবন দ্বিগুণ বেগে আবারও তৈরি হবে।